ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতটা খারাপ আজকে আপনাদেরকে এটাই শোনাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। কয়েকদিন থেকে শুধু শুনতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার জন্য ক্ষমতায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার হয়ে কাজ করতেছে। এটা শুধু চারপাশের আমাদের পার্শ্ববর্তী যেগুলো দেশের মিডিয়াগুলো আছে, ইভেন আমাদের দেশের ভেতর থেকে অনেকে বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একদম শেষ করে দিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে তরি তরকারির দাম বেড়ে গেল, আরও যেগুলো আমদানি পণ্য সব কিছুর দাম বেড়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে লোডশেডিং বেড়ে গেল, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ক্ষমতায় এনে কী লাভ হলো? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনে কী লাভ হলো? আর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতটা খারাপ আজকে আপনাদেরকে এটাই শোনাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। বাংলার ইতিহাসে গত 90 বছরে সারা পৃথিবীতে বাংলার ইতিহাসে একজন ব্যক্তিত্ব, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি আর অর্জন? এটা তো সামান্য অর্জন। তারপরে বাংলাদেশের 83% মানুষই জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা খারাপ বা দেশের জন্য কি করেছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে শুধু আমরা জানি যে নোবেল পুরস্কার পাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু নোবেল পুরস্কার না, ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে যে কয়েকজন গুণী ব্যক্তিত্ব রয়েছে তার মধ্যে তিনি হচ্ছে 3টি পুরস্কার পেয়েছে। সেটা হচ্ছে নোবেল পুরস্কার, 2 হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, আবার কংগ্রেশনাল গোল্ড মেডেল। এই 3টা পুরস্কারই তার ঝুড়িতে রয়েছে। এটার কি অর্জন? এটা তো সামান্য অর্জন। তারপরে আমাদের যে জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি, আমরা সবাই তাকে চিনি বা অনেকেই তাকে চিনে বা তার খেলা অনেকেই ভালোবাসে। সেই লিওনেল মেসি টোকিও অলিম্পিকে 2020 সালে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষায় বসেছিল। এখন অনেকেই বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বসে থাকতেই পারে, তিনি আর কি এমন ব্যক্তি? তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই সামান্য একজন ব্যক্তিত্ব, তার জন্য একজন মেসি তো বসে থাকতেই পারে। তারপরে আপনার বিশ্বের সেরা যেগুলো বুদ্ধিজীবী আছে তার মধ্যে এই নোবেল পুরস্কারপ্রাপ্ত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। তিনি আমাদের দেশের জন্য যে কি করেছেন বা কত বড় সম্পদ, সেটা শুধু বাংলাদেশের মানুষ বাদে বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষই জানে। কারণ তিনি একজন পেইড স্পিকার। পেইড স্পিকার বলতে হয়তো অনেকে বুঝবেন না। পেইড স্পিকার অর্থ হচ্ছে বিশ্বের যেগুলো দামি দামি প্রতিষ্ঠান রয়েছে বা দামি দামি যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো প্রতিষ্ঠানে এই ডক্টর মোহাম্মদকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার 75,000 থেকে 1 লক্ষ মার্কিন ডলার দিয়ে। এটা আর কি 1 লক্ষ মার্কিন ডলার? এটা কোনো ব্যাপার হইল? এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা হায়ার করে নিয়ে যায়, আরও বেশি টাকা দিয়ে তারা হায়ার করে নিয়ে যায়। শুধু কি জন্য জানেন? তাদের মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে শুধু বক্তৃতা শোনার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কি, বাংলাদেশের জন্য কি এমন? কিছুই না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার যে ধারণা বা এই যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতির যে মুক্তি নিয়ে আসছিল, সবাই বলে তাকে, অনেকেই, সবাই না অনেকেই বলে যে তিনি সুদখোর। তিনি সুদ ব্যবসা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আপনি একটা কথা ভাবুন তো, যখন আমাদের দেশে একটা মানুষের মজুরি ছিল দিন হচ্ছে 35 টাকা আর 1 কেজি চাউল, ওই আমলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে যে প্রতিষ্ঠান খুলে, গ্রামীণ ব্যাংক, তার মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স, এই যে ক্ষুদ্র ঋণের যে প্রকল্প চালু করে দিয়ে মানুষের যে অর্থনৈতিক মুক্তির সূচনা করার পরে বাংলাদেশের মানুষ যখন আর্থসামাজিকভাবে এখন একটা জায়গায় দাঁড়াইছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অবদান আর আছে কি? এখন নাই তো। ডক্টর মোহাম্মদ ইউনূস কী করেছে? কিছুই করে নাই। তিনি সুদখোর। তিনি দেশে আরও সুদ বাড়িয়ে দিয়েছে। সারা পৃথিবীতে তিনি সুদের মডেল তৈরি করেছে। আরও আছে গ্রামীণ ব্যাংকের যে গ্রামীণ টেলিকম,
গ্রামীণ টেলিকমের নামে যে তিনি হাজার হাজার কোটি টাকা ইনকাম করেন, সবাই মনে করে যে এই গ্রামীণ টেলিকম সৃষ্টির পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, বিলিয়নিয়ার হয়েছেন। আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না, এই গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকমে ওনার কোনো মালিকানাই নেই, উনি এখানে কোনো শেয়ারও রাখেন নাই। এই যে গ্রামীণ ব্যাংক, এখানকার আপনার হচ্ছে 75% শেয়ারের মালিক হচ্ছে গরিব দুঃখী মানুষরা, আর 25% হচ্ছে সরকারি মালিকানায় এটা চলে, মানে এই 25% হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা এতদিন কি শুনে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আপনার এই গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের নামে হাজার হাজার কোটি টাকা আপনার বিদেশ পাচার করছে। এই হচ্ছে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার লেখা একটা বইও রয়েছে। তিনি তার বই সারা পৃথিবীতে দামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আর সেই বইটির নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এই বইটা বিশ্বের দামি দামি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়ে। তিনি আর কি এমন ব্যক্তিত্ব যে তাকে নিয়ে আমরা হচ্ছে ক্ষমতায় বসাইলাম। শুধু এটাই নয়, তার আরও অর্জন রয়েছে। 2024 হচ্ছে প্যারিস অলিম্পিকে 3 জন হচ্ছে আয়োজক ছিল, তার মধ্যে তিনি ছিলেন একজন। শুধু তাই নয়, আগামী 2026 ইতালিয়ান যে অলিম্পিক হবে সেখানেও তিনি একজন আয়োজকদের একজন হিসেবে থাকবেন, মানে পৃথিবীর বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি একজন হিসেবে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জন্য কি করেছেন? তিনি তো সারা পৃথিবীতে শুধু সুদের ব্যবসা ছড়িয়ে দিয়েছেন, তিনি দেশের জন্য কি করেছেন? তে আমি সর্বোপরি একটা কথা বলবো, এই যে আমাদের দেশের ভেতরে এখন যে নানা মহল থেকে তাকে নিয়ে যে নানা রকম সমালোচনা করা হচ্ছে, আসলে আমরা জাতি হিসেবে বা বাঙালি জাতি হিসেবে আমরা মানে এতটাই মানে গর্বিত যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। তিনি বিশ্বের কাছে যে কি, সেটা গত সফরেই আপনারা দেখতে পেয়েছেন। আমরা গত 15-16 বছর কি দেখেছি, যে আমাদের বিভিন্ন যে মন্ত্রী এমপিরা আছে বা প্রধানমন্ত্রী যারা ছিল, তারা বিশ্ব নেতাদের পাশে যায় একটা সেলফি তোলার জন্য, সেই সেলফি নিয়ে কত দেশে রাজনীতি হয়েছে, হ্যাঁ, কি না কি হয়েছে, একবারে সব করে ফেলেছে। অথচ গত সফরে আপনারা দেখেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিশ্বের বাঘা বাঘা নেতা, যারা বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সেই নেতারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কুশল বিনিময়ের জন্য কিভাবে এসে ধন্যবাদ দিচ্ছে। এটাকে আপনারা কি মনে করবেন? এটা কি কোনো ছোট অর্জন? কখনোই না, এটা অনেক বড় অর্জন। কিন্তু আমরা আসলে ভালো মানুষের বা গুণী লোকের কদর করতে জানি না, এই কারণেই আমরা জাতিগতভাবে এত পিছনে পড়ে আছি। আমাদের সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নিঃস্বার্থ একজন মানুষ আমাদের দেশের হাল ধরেছে। এই যে সফরে গিয়েছেন, আমরা দেখেছি যে আপনার এর আগের যে সরকার ছিল কত চওড়া সুদে লোন নেওয়ার জন্য বিশ্বের দরবারে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভিখারির মতো যে ঘুরে বেরিয়েছে, কিন্তু লোন পান নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 7 দিনের একটা সফরে যেয়ে $3.5 বিলিয়ন বিশ্বব্যাংক তাকে ঋণ দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। আইএমএফের হচ্ছে বিগত সরকার যে আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য কত রকম ধর্ণা ধরেছে, আর ওই আইএমএফ শর্ত সাপেক্ষে কয়েকটা কিস্তিতে বাংলাদেশকে, দীর্ঘমেয়াদে কয়েকটা কিস্তিতে ঋণ দিয়েছিল বাংলাদেশকে। আর এই আইএমএফ এখন ওই ঋণ তো আছেই, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলার পরে বা আলোচনার পরে আবারও $3 বিলিয়ন তাকে ঋণ দেওয়ার জন্য সম্মতি জানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন? যে ভাই, আমাদের উচিত হবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করার জন্য এখন দল মত নির্বিশেষে সকলেই তার পাশে দাঁড়ানো। তিনি চাইলে বিশ্বের যে কোনো দেশে অনেক
বড় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে বা বিশ্বের যে কোনো, উনি যেখানে মনে করবেন সেই দেশে যে তিনি যুগের পর যুগ তার বাকি জীবনটা আরামায়েসে একবার রাজার হালে পার করে দিতে পারবেন। তার কি দরকার আছে এই পোষা রাজনীতি বা পোষা দেশের হাল ধরার জন্য? কিন্তু তিনি আমাদের তিনি এত বড় মনের ব্যক্তিত্ব, তিনি আমাদের এই জাতিকে শুধু বিশ্বের দরবারে তুলে ধরার জন্য, আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আমাদের দেশের হাল ধরেছেন। তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, কিন্তু তার দ্বারা বিরোধিতা করতেছে যারা এতদিন আপনার রাজভোগ খেয়ে আসছে, এখন তো তারা পুঁটির মাছও পাচ্ছে না, এই জন্য তারা নানা রকম তার সম্বন্ধে সমালোচনা করতেছে, তাকে নিয়ে বিতর্ক করতেছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর সম্পদ। আল্লাহ হাফেজ।